আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। মিস্টার মল্লিক, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রায় ৩ মাস হলো আপনি ঢাকা রেঞ্জে যোগদান করেছেন। তার আগে আপনি ঢাকা মেট্রোপলিটনে ডিবি প্রধান ছিলেন। ঢাকা রেঞ্জটা যে ৯৮টা থানা, এখন এই থানাগুলোকে আপনাকে দেখভাল করতে হয়, প্রান্তিক পর্যায়ের মানুষের খোঁজখবর নিতে হয়। সেটা ঢাকা ডিবির তুলনায় একটু অন্যরকম। কেমন লাগছে আপনার? আর কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন? ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি যে প্রশ্নটি করলেন যে ঢাকা রেঞ্জে ৯৮টি থানা, তো আমি ডিবিতে যখন ছিলাম তখন কাজের ধরন ছিল একরকম, আর এখন যে আমি ঢাকা রেঞ্জের দায়িত্ব পেয়েছি, এই দায়িত্ব পাওয়ার পরে আমি কাজের ধরনটা বলবো যে পুলিশিংয়ের ক্ষেত্রে আমার জন্য বিশাল চ্যালেঞ্জিং, এবং আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে এই ঢাকা রেঞ্জবাসীকে শান্তিতে রাখা যায়, সুশৃঙ্খলভাবে রাখা যায়, নিরাপদে রাখা যায়, সেই প্রত্যয়ে আমি কাজ করে যাচ্ছি। এই রেঞ্জের চ্যালেঞ্জগুলো কী, কী? বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায়। চ্যালেঞ্জ হিসাবে আমরা প্রথমেই নিব জনগণের জানমাল রক্ষার জন্য যা যা করণীয় আমরা সেটাকেই চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশসমূহ আমরা যদি যথাযথভাবে পালন করে জনগণের সেবার মান বৃদ্ধি করতে পারি, জননিরাপত্তা বৃদ্ধি করতে পারি, জনগণের শান্তি নিরাপত্তা বৃদ্ধি করতে পারি, সেই দিকে থাকবে আমার বড় চ্যালেঞ্জ। সবচেয়ে আলোচনা একটা ঘটনা ঘটলো কিছুদিন আগে, সেটা গোয়ালন্দে, যে মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হলো। একটা মবের একটা কালচার। এই বিষয়গুলোকে এখনো প্রায় ১ বছর হয়ে গেল। কেন এখনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? আমাদের ঘাটতিটা কোথায়? আমরা চেষ্টা করছি। আপনি যে প্রশ্নটি করলেন এটা আপনি নিশ্চয়ই অবগত আছেন এই বিষয়ে। আমরা আজকেই যে যে লোকটি কাজটি করেছে তাকে আমরা ঢাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং আমরা চেষ্টা করব এর সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনবো। ৫ তারিখের পরে আমরা দেখেছি যে পুলিশের মনোবল হারানো, অগোছানো। এই মনোবল বাড়ানোর ক্ষেত্রে আপনার ভূমিকাটা কী ছিল অন্তত গত ৩ মাসে? আপনি জানেন যে আমি যখন ডিবির দায়িত্বে ছিলাম এবং ডিবিতে যখন একটি ভঙ্গুর অবস্থানকে আমি এই দেশের সাধারণ মানুষের কাছে যেটা আস্থার জায়গায় পরিণত করেছিলাম, সেই জায়গায় থেকে এসে আমি ঢাকা রেঞ্জকে আরও গতিশীল করার চিন্তা আমার আছে, এবং আমি সেই চিন্তার চেতনা থেকেই আমি গতিশীল করার জন্য সবার সহযোগিতা চাচ্ছি, এবং ভবিষ্যতেও আমি আরও সুন্দর করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে খোদ পুলিশের অনেকে জড়িয়ে যাচ্ছে মামলা বাণিজ্যে, গ্রেপ্তার বাণিজ্যে, এবং সেগুলো এখনো ঠিক মানে সুরাহা হয়নি। ৫ তারিখের পরে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা মতো পুলিশ বাহিনীকে এখনো অনেকে পাচ্ছে না, অনেক জায়গায়, সব জায়গায় নয়। এই জায়গাগুলোর ব্যাপারে বিশেষ করে যে পুলিশ সদস্যরা এই কর্মে এখনো ইনভলভ, তাদের ব্যাপারে আপনার মেসেজ কি? যারা খারাপ কাজে লিপ্ত হবে তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আইনের ঊর্ধ্বে আমিও নই, অন্য কেউ নই। আমরা যদি কেউ এই আমার সদস্যের মধ্যে কেউ খারাপ কাজে লিপ্ত থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় আনবো, এবং আমি মনে করি যে ৫ তারিখের পরে পুলিশের মনোবল অনেকটা বৃদ্ধি পেয়েছে, এবং অনেকটা তাদের সাহসের সাথে তারা কাজ করছে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনি ১৭ ব্যাচের একজন পুলিশ কর্মকর্তা। গত ১৬ বছরে আপনার কেমন অবস্থান ছিল? আমি যখন ডিবির দায়িত্ব পাওয়ার পরে অনেক আপনাদের মিডিয়া ভাইয়েরা আমাকে আমার ইন্টারভিউ নিয়েছিলেন। তারা জানেন যে ১৬ বছর নয়, ১৮ বছর আমি পদ থেকে বিভিন্ন প্রমোশন থেকে বঞ্চিত ছিলাম। তা আমাকে কখনো প্রমোশন দেওয়া হয়নি, এবং যতটুকু নির্যাতন করা দরকার, অত্যাচার করা দরকার, নিপীড়িত করা দরকার, সবটাই আমার প্রতি প্রয়োগ হয়েছে বলে আমি মনে করি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ৫ই আগস্টের জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই নতুন বাংলাদেশ সৃষ্টি না হলে হয়তোবা এই পর্যায়ে বা এখন আমি আপনার এনটিভির মুখোমুখি হতে পারতাম না। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া যে ৫ই আগস্টের যে পরে আমাকে যে পদায়ন করা হয়েছে, আমি চাচ্ছি যে বাংলাদেশ পুলিশের সুনাম ধরে রাখার জন্য, তার ঋতগৌরব ফিরে আনার জন্য আমার পক্ষে যা যা করার আমি ইনশাআল্লাহ সবটা করব। আপনাকে যখন ডিবি প্রধানের দায়িত্বে আনা হলো তখন অনেকের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল। আবার আপনাকে যখন হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো তখন আবার অনেকে তারা ভেঙে পড়লেন আইন শৃঙ্খলার বেশ কিছু ঘটনায়, অবনতিতে।
আপনার কাছে কি মনে হয় যে আপনার জন্য কি ডিবিটাই বেস্ট ছিল, বিশেষ করে জনমানুষের কাঙ্ক্ষিত সেবার ক্ষেত্রে? এটা আমি বলবো যে আমাকে যখন যেখানে যে দায়িত্বে রাখা হোক আমি চেষ্টা করব পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমি আমার সর্বাত্মক দায়িত্ব পালন করব এবং আমার সর্বাত্মক চেষ্টা করব। আপনি তো মাদারীপুরের সন্তান। মাদারীপুর আবার আপনার রেঞ্জে। রেঞ্জবাসীর জন্য, বিশেষ করে মাদারীপুরবাসীর জন্য আপনার কি বলার? আপনার যে জন্মস্থান, যেখান থেকে আপনি উঠে এসেছেন। আমি শুধু আমার নির্দিষ্ট জেলার মধ্যে সীমাবদ্ধ নই। আমি আমার ১৩টি জেলাকেই আমার নিজের জেলা হিসেবে মনে করি। কারণ পুরা বাংলাদেশের মালিকই হচ্ছে জনগণ। আমি জনগণের একজন সেবক মাত্র। সরকার কর্তৃক আমি চাকরি করি। সেক্ষেত্রে শুধু মাদারীপুরবাসী নয়, একটা রেঞ্জের যে ১৩টি জেলা রয়েছে, এই ১৩টি জেলায় আ আমি চেষ্টা করব প্রত্যেকটা মানুষের শান্তি, শৃঙ্খলা, নিরাপদ রক্ষার্থে যা, যা করণীয় আমি সবটাই করব ইনশাআল্লাহ। আপনার শৈশব আর কৈশোরের গল্প শুনতে চাই। আমার শৈশব কেটেছে গ্রামেই। আর আমার কৈশোর এবং তরুণ বয়স যেটা, সেটা আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্র ছিলাম। আমি পরবর্তীতে ১৭তম বিসিএসে বাংলাদেশ পুলিশে এসে যোগদান করি। ছোটবেলায় থেকে কি পুলিশ হবার আকাঙ্ক্ষা ছিল আপনার? অনেক আকাঙ্ক্ষা তো থাকে। তারপরেও যখন আমি বিসিএসে আমার ফার্স্ট অপশন ছিল পুলিশ। তো আলহামদুলিল্লাহ পুলিশ ফার্স্ট অপশন আমার হয়ে গেছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আমি অন্তত এই পুলিশে যোগদান করার পরে জনগণের জন্য খেদমত করতে পারছি, সেবা করতে পারছি। এখন আপনি যেই চেয়ারে বসেন, এই চেয়ারে অতীতে যারা বসছেন তারা আজকে পলাতক, দেশের বাইরে, কেউ নেই। উপলব্ধিটা আসে কখনো যে আসলে চেয়ারের বিষয়গুলো খুব যে ক্ষণস্থায়ী? অবশ্যই এটা আমরা এ যে একটা কথা আমি সবসময় বলব যে মানুষ মরণশীল, এটা সবচেয়ে চিরসত্য। এই চিরসত্যকে যখন আমরা উপলব্ধি করব তখন কিন্তু আমাদের মনের ভেতর বিবেক জাগৃত হবে এবং আমরা কখনোই ক্ষমতার অপব্যবহার করব না। আমরা এইখানে চেয়ারে বসেছি জনগণের সেবা করার জন্যে। আমরা যদি সেই সেবাটাই না করতে পারি, ক্ষমতার অপব্যবহার করে আজকে হয়তোবা আমি যেটা চাই যে জনগণের মূল্যায়ন করবে যে সেবার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা কেমন এবং ক্ষমতার অপব্যবহার করলে তার প্রেক্ষাপটটা কেমন, এটাই হচ্ছে আমার প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশ নিয়ে আপনার আকাঙ্ক্ষা কি? বাংলাদেশ তো নতুন বাংলাদেশে আকাঙ্ক্ষা তো আমাদের বিশাল। আমি চাই সারা পৃথিবীতে বাংলাদেশ মুখ উজ্জ্বল করে দাঁড়াবে। বাংলাদেশ একজন আমি বাংলাদেশী হিসাবে একজন গর্ববোধ করব। এটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষার মূল প্রতীক যে আমি বাংলাদেশী। এটাই হবে আমার সবচেয়ে বড় পরিচয়। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি দর্শকদের জন্য আমার একটাই বলার আছে, সেটা হচ্ছে এনটিভি যেহেতু সবসময় সত্য এবং ন্যায়ের পথে প্রচার করে, আমরাও চাই যে বাংলাদেশ পুলিশের যারা সদস্য রয়েছেন তারা যেন এনটিভির মতো সত্য এবং ন্যায়ের মতেই তারা কাজ করে যায়। এটাই আমার প্রত্যাশা। সম্মানিত ডিআইজি, ঢাকা রেঞ্জ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।